আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার আগে আমি যখন প্রোগ্রামিং শুরু করেছিলাম, লাইক যখন হচ্ছে 2019 সাল 2019, তখন হচ্ছে ছিল কি যে আপনার এআই আসার আগে আসলে মানে কোডিং রিলেটেড জগৎটা একটু ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট বলতে কিরকম ছিল, আসলে আমাদের তখন আমরা র কোড করতাম। র কোড বলতে বোঝাচ্ছি যে আপনি হচ্ছে প্রতিটা জিনিস লাইন বাই লাইন লিখতেন, লাইন বাই লাইন বোঝার চেষ্টা করতেন, এবং আপনার হচ্ছে আমাদের মেইন যে কাজটা ছিল সেটা হচ্ছে মাসল মেমোরি। ঠিক আছে, আমরা প্রচুর পরিমাণে টাইপ করতাম এবং আমাদের টাইপ করতে করতে এতটাই আমরা হচ্ছে অভ্যস্ত হয়ে যেতাম। ঠিক আছে, যে একটা ফর লুপ কীভাবে লিখতে, একটা মাসল মেমোরি হয়ে যেত যে আপনি ফর লুপের কথা বললে আপনার মাসল মেমোরি আপনার অটোমেটিক আপনার টাইপ শুরু হয়ে যাবে, আপনি ফর লুপটা লিখতে পারবেন, ইফ এলস কন্ডিশন, আরও যে সমস্ত ফাংশন, অ্যারে, অবজেক্ট এবং যা কিছু আছে প্রোগ্রামিং রিলেটেড, কোডিং রিলেটেড। তো সেগুলো আমাদের তখন অটোমেটিক চলে আসতো এবং আমাদেরকে ওইভাবে বিল্ড আপ করতে হতো। তো একটা সময় ছিল যে আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাজ এ জুনিয়র হিসাবে বা ইন্টার্নে আপনাকে যে প্রজেক্ট দেওয়া হবে, সেখানে উপর থেকে হয়তো আপনাকে প্ল্যানিংটা করে দেওয়া হতো, আপনাকে সেটার সেই স্টেপ বাই স্টেপ আপনাকে সেই কোডিং করে আপনাকে বুঝতে হতো, আপনাকে কোডিং করে আপনাকে বাই করতে হবে, এবং সে সময় ডিবাগিংটা অনেক কঠিন ছিল এখনকার তুলনায়, কারণ আপনাকে হয়তো সিনিয়রের কাছ থেকে অনেক পরামর্শ নিতে হচ্ছে। আপনার যে সমস্ত কোডে আপনি আটকিয়ে যাচ্ছেন সেই সমস্ত জায়গায় হয়তো আপনার তাদের সাহায্য দরকার পড়ছে। আপনি কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন, কিভাবে লজিকটা লিখবেন, কোথায় ফাংশন লিখবেন, ফোল্ডার স্ট্রাকচার কী হবে, এভরিথিং আপনাকে তখন হয়তো আপনার এখনকার তুলনায় তখনকার প্রজেক্টটা বিল্ড আপ করতে হয়তো আরও বেশি সময় লাগতো। এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্ব তখন দেওয়া হতো সেটা হচ্ছে একটা যে ইঞ্জিনিয়ার বা একটা যে ডেভেলপার, তার যে স্কিল, সেটা কি লেভেলের স্কিল, সেটা হচ্ছে অবশ্যই অনেক অন্যভাবে দেখা হতো। সেটা কিভাবে দেখা হতো, সে কি আসলে রিয়্যাক্টে কাজ করতে পারে কি না, রিয়্যাক্টে তার কয়টা প্রজেক্ট আছে, সে কি লেভেলের প্রজেক্টে কি লেভেলের কোড বেসে কাজ করেছে, তার কোড বেসটা একটু দেখতো, এবং তারা দেখার চেষ্টা করতো যে সে কি সব ধরনের অপারেশন চালাতে পারে কিনা, লাইক ক্রুড অপারেশন, ক্রুড বা ক্রাড অপারেশন। এবং তার প্রজেক্টটা অনেক তখনকার দিনে প্রজেক্টটা হইতেছে অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রজেক্টটা দেখেই একটা বলতে গেলে একটা ক্যান্ডিডেটকে আপনাকে তারা জাজ করতো যে সে আসলে কি লেভেলের স্কিলফুল, নাকি তার স্কিলের আরও অনেক কিছু জানার বাকি আছে। তো তখন আমাদের কি হতো, আমরা হচ্ছে বিফোর এআই আমরা কি করতাম যে ইউটিউব ওপেন করে আমরা হচ্ছে বিভিন্ন ক্র্যাশ কোর্স করতাম, এখনও করা হয়। ক্র্যাশ কোর্স আমি বলছি না যেটা আসলে ক্র্যাশ কোর্সিং, বরং আমি বলবো যে বেটার আপনি একটা ফ্রেমওয়ার্ক বা একটা ল্যাঙ্গুয়েজে আপনি যদি কোনো কিছু জানতে চান, তাহলে আপনি ক্র্যাশ কোর্স থেকে অনেক কিছু শিখে নিতে পারবেন। আপনি হচ্ছে পুরোপুরি একটা ইন্টার কোর্সের থেকে, ইন্টার কোর্স তো বিশাল বড় থাকে, তবে ইন্টার কোর্সে আপনার যে সমস্ত ডিপ লেভেলের আপনার নলেজ থাকে সেটা ক্র্যাশ কোর্সে হয়তো কভার করা পসিবল না, কারণ ভিডিওগুলো অনেক ছোট থাকে। বাট একটা ডিপ লেভেলের যেটা 30 ঘন্টা 32 ঘন্টা যে সমস্ত কোর্সগুলো আছে, তো ওইগুলোতে আপনি বেটার সেই ফ্রেমওয়ার্ক বা সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরও ভালো লেভেলের ধারণা থাকবে আপনার, যদি আপনি সেটা কমপ্লিট করেন। সেটা ব্যাক এন্ডে কীভাবে কাজ করতেছে, এভরিথিং ইন ডিটেলসে আপনার সমস্ত কিছু শেখানো হয়। বাট ক্র্যাশ কোর্সে কি আপনি আপনি স্টার্ট করতে যাচ্ছেন, আপনি ইন্ট্রোডিউস হতে চাচ্ছেন সেই ফ্রেমওয়ার্কের সাথে, জাস্ট আপনি একটা স্টার্ট করার জন্য আপনার ক্র্যাশ কোর্সটা খুবই কাজে আসতো। তো তখনকার দিনে আমরা কি করতাম যে আমরা কোর্স দেখার চেষ্টা করতাম, কোর্সগুলো কোথায় আছে। তো রিয়্যাক্টে কোর্স সার্চ দিতাম, অথবা আমরা যে সমস্ত ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা অভ্যস্ত ছিলাম, স্প্রিং বুট বা আরও যে সমস্ত আছে এক্সপ্রেস জেএসের, তো কোর্সগুলো সার্চ দিতাম এবং সেইগুলো কনসেপ্ট আমরা ভিডিও দেখতাম এবং অ্যাপ্লাই করতাম র কোডে। ঠিক আছে, র কোডে আমরা অ্যাপ্লাই করতাম। তো র কোড আমরা ইনস্ট্রাক্টর যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, ইনস্ট্রাক্ট করতেছে আমাদেরকে, দেখাচ্ছে যে এইভাবে রাইট করতে হবে, ফাইলটা ক্রিয়েট করতে হবে, এক্সটেনশনের নাম এটা হবে, এবং যেভাবে দেওয়া হতো আমরা সেভাবে ফলো করতাম, এবং লাইন বাই লাইন সে যে ভ্যারিয়েবলের নাম দিত আমরা সেভাবে ভ্যারিয়েবলের নাম দিয়ে আমরা সেটাকে ডিক্লাইন করতাম এবং আমরা এইভাবে টেস্ট করতাম। ঠিক আছে, তো তখনকার দিনে আসলে কোডিং শেখার জার্নিটা অন্যরকম ছিল। তো
এরকম হতো এক সময়, ঠিক আছে? এখন আপনারা যারা এই নিউ জেনারেশন আফটার এআই আসার পরে, যারা কোডিং শিখছেন, তাদের পুরোপুরি এখন কনসেপ্ট, শেখার প্যাটার্ন সব কিছু ভিন্ন হয়ে গিয়েছে। তো ওই সময় হচ্ছে আমাদেরকে রিয়্যাক্টের ইউজ ইফেক্টটা ভালোভাবে জানা দরকার পড়তো। এখনও যে পড়ে না সেটাও না, বাট আপনার মেইন এখন হচ্ছে, এখনকার আমি সামনে বলবো যে আসলে কিভাবে আমরা, কি লেভেলে আমাদেরকে পড়াটা উচিত এবং কিভাবে, কি টেকনিকে এখনকার দিনে আমাদেরকে এই সমস্ত টেকনোলজি শেখা উচিত এবং কিভাবে এটাতে আমাদেরকে মানে আমাদের জানা উচিত, ঠিক আছে? তো তখনকার দিনে এরকম ছিল যে আমরা হচ্ছে কনসেপ্ট শিখতাম, লাইন বাই লাইন কোড লিখতাম, তারপরে একটা বেসিক একটা প্রজেক্ট বানাতাম, বা একটা বিশাল বড় একটা ভিডিও থাকতো 5-6 ঘন্টার, ইভেন অনেকগুলো ভিডিও 10 ঘন্টারও থাকে প্রজেক্ট একটা পুরো করে দেখাতো, যেমন ই কমার্সে পুরো একটা প্রজেক্ট করে দেখাচ্ছে। তারপরে আরও অনেক কিছু আছে প্ল্যাটফর্ম, যেগুলা তারা ক্লোন লেভেলের প্রজেক্ট তারা করে দেখাচ্ছে। তো এগুলোতে আমরা কি হতো যে লাইন বাই লাইন সে কীভাবে করছে ওটা করে আমরা সেটা বোঝার চেষ্টা করতাম, ঠিক আছে? দেন আমরা ওটাকে করে লাইন বাই লাইন করার পরে দেন হচ্ছে আমরা যখন নতুন কিছু বানানোর চেষ্টা করতাম, তখন ওখান থেকে আমরা সেই কনসেপ্টগুলা বাইর করার চেষ্টা করতাম। তো এইভাবে হচ্ছে তখনকার দিনে আসলে প্রোগ্রামিংটা শেখা হতো, এবং এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ এআই না থাকাতে তখন মানুষ কোথায় সার্চ দিত, তারা যখন প্রবলেম ফেস করতো তখন তারা সেই প্রবলেম ইরোর বা ডিবাগ করার জন্য তারা সেই সমস্ত ইরোরগুলাকেই গুগলেই সার্চ দিত, এবং স্ট্যাক ওভারফ্লো তারা সেখানে ঢুকে অনেক মানে কি বলবো, অনেক থ্রেডস তারা ঘাটাতো। তো যে সমস্ত প্রবলেম তারা ফেস করতো, অনেক কিছু পড়ে কারা কি প্রবলেম ফেস করেছে, সিমিলার লেভেলের প্রবলেম যারা ফেস করতো, তারাও কিছু কিছু সলিউশন তারা দিত। সেই সব সলিউশনকে আপনাকে আপনি হচ্ছে কপি পেস্ট করে আপনি যে বসাবেন সেটারও পসিবিলিটি ছিল না, কারণ এক একজন তো এক এক লেভেলের প্রজেক্টে কাজ করে, তাই না? কিন্তু আপনার হচ্ছে কনটেক্সটটা হয়তো সেম, প্রবলেমের বা ইরোর এর কনটেক্সটটা হয়তো সেম। সো তারা যেভাবে সলভ করতো সেভাবে হয়তো আপনি দেখে সেটাকে একটু মডিফাই করে আপনার কোড বেজে বসাতেন এবং সেটা কাজ করতো। তো তখনকার দিনে মানুষের কাছে চ্যাট জিপিটির সিস্টেমটা যদি বলতে হয়, যে চ্যাট জিপিটি যেমন আপনাকে সাহায্য করে এখন, তখনকার দিনে সাহায্যকারী হিসেবে স্ট্যাক ওভারফ্লোকেই ধরা হতো বেশিরভাগ ক্ষেত্রে। তো স্ট্যাক ওভারফ্লো অনেক বছর ধরে আসলে কন্ট্রিবিউট করে আসছে, এবং স্ট্যাক ওভারফ্লো বলতে গেলে তখনকার প্রোগ্রামারদের জন্য একটা স্বর্গ ছিল, কারণ কি তারা সেখান থেকে অনেক লেভেলে হেল্প পেত। আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটা যদি না থাকে, আপনি নিজে তাদেরকে সেই প্ল্যাটফর্মে সাহায্য চেতে পারবেন, এবং ওখানে অনেক মানে পুরা পৃথিবীর আনাচে কানাচে থেকে সমস্ত ইঞ্জিনিয়ার্সরা আপনার সেই সমস্ত থ্রেডস পড়তো এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারেন। তো এই তো ছিল বিফোর এআই আসার আগে কোডিং সিনারিওটা কীরকম ছিল। এবার আসি, এখন 2026 সাল শুরু হয়ে গিয়েছে, অলরেডি জানুয়ারি মাস চলছে। তো এখনকার কোডিং সিনারিওটা কীরকম, এখনকার যারা কোডিং নিয়ে আসবে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা স্টাডি করবে, তো তাদের কী লেভেলের নলেজটা থাকা উচিত, তারা কীভাবে কী অ্যাপ্রোচে আসলে শিখবে। আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের রোড ম্যাপ দিয়েছি, এআই এর যুগে কীভাবে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে স্টাডি করবেন, সেটা একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি দেখতে পারেন। তো ওইভাবে দেখে আপনি স্টার্ট করতে পারেন। তার আগে আমি বলবো যে আপনি এখনকার দিনে আপনি আসলে এআইটাকে কিভাবে সাহায্যে লাগাবেন, এবং এআই যে আসছে, ঠিক আছে, আমাদের কিন্তু সবার একটা ভুল ধারণা আছে, সেটা আমি আজকে ক্লিয়ার করি। সবচেয়ে ভুল ধারণাটা কি, যে আমরা মনে করি যে প্রোগ্রামার মানে কোড লেখা বা কোডার, ঠিক আছে, যারা কোড লেখে, প্রোগ্রামার মানে কোডার। সো এটা পুরাপুরি একটা মিসকনসেপশন, ঠিক আছে? প্রোগ্রামার মানে কোড লেখা না, প্রোগ্রামার মানে কোনোদিনও কোড লেখা ছিল না। আমাদের পুরাপুরি আমরা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোডার বা প্রোগ্রামার, যখনই এই সমস্ত ওয়ার্ড কারো কাছ থেকে আমরা শুনে থাকি, আমাদের মেইন মাথায় আগে কি আসে, যে সে হয়তো পিসিতে বসে টেক্সট এডিটর ওপেন করে বা আইডিই ওপেন করে সে কোড লিখতেছে। বাট আসলে কিন্তু দিন শেষে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার
এদের মেইন কিন্তু কাজ হচ্ছে কোডিং লেখা না। আপনি যদি বড় বড় ইন্ডাস্ট্রিতে বা কোনো ইন্ডাস্ট্রিতে যদি আপনার কোনো বড় ভাই বা সিনিয়র কোনো ভাইরা থাকে, আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন, যে তাদেরকে বলবেন যে ভাই সিনিয়র লেভেলে যাওয়ার পরে যারা প্রজেক্ট ম্যানেজার হয় বা স্টাফ ইঞ্জিনিয়ার আছে, তো তাদের লেভেলে কি ভাই কোডিংটা কতটুকু থাকে, তো তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। তারা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা হাইয়েস্ট পর্যায়ে আছে, তো তাদেরকে বলেন যে আসলে কোড লেখাটাকে কতটুকু থাকে, তখন তারা কিন্তু বেশিরভাগ অনেকেই বলবে যে তাদের সিনিয়র লেভেলে যারা আছে হাইয়েস্ট পদে, তো তাদের কিন্তু কোড লেখাটা আসলে নাই বলতে গেলে চলে। তাদের কোনটা আসলে হচ্ছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এবং আপনাকে এই 2026 সালের এখনকার যে প্রেজেন্ট কন্ডিশন আছে, প্রেজেন্ট কনটেক্সট আছে, এখনকার এআই যতটুকু করতে পারে, এই সময় এসে আপনাকে আসলে কিভাবে এই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে কোডিংটা শিখতে হবে, এবং কিভাবে আপনি নিজেকে এখনকার দিনে আপনি সবার থেকে এগিয়ে রাখবেন নিজেকে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আসি, প্রোগ্রামার মানে কোনো দিন কোডিং লেখাটা ছিল না বা কোড লেখাটা ছিল না, যে কোড কোড জিনিসটা আসলে খুবই একটা ন্যূনতম একটা বিষয় ছিল। ঠিক আছে, প্রোগ্রামারদের কাছে কোডিং জিনিসটা, কোডটা একটা খুবই ন্যূনতম একটা লাস্ট পর্যায়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি একটা জিনিস ভাবছেন, আপনি সেই প্রোডাক্টটা নিয়ে ভাবছেন, সেটার অনেক কিছু রিকোয়ারমেন্টস আছে, ফাংশনাল নন ফাংশনাল অনেক কিছু আছে, সেটা হয়তো আপনি একসাথে করছেন। সেখান থেকে আপনি অনেক কিছু মানে ফিচার্সগুলো আপনি আস্তে আস্তে প্ল্যান করছেন, আপনি অনেক কিছু ডিজাইন করছেন, আপনার ডেটাবেস আরও অনেক হাবি যাবে, অনেক কিছু আছে। তো সেইগুলার পরে লাস্টে এসে আপনার যখন সমস্ত ডটস একসাথে কানেক্টেড হবে, দেন আপনার আসে যে এখন এটাকে আপনি অ্যাপ্লাই করে প্রোডাক্টটাকে একটা রূপ দেবেন, তখন আসে কোডিংয়ের পালাটা। তখন কোডিংটা শুরু হয়, তখন কোডিং থেকে আপনি কি সেই প্রোডাক্টটাকে আপনি আপনার চোখের সামনে সেভাবে প্রেজেন্ট করতেছেন। তো এইটা হচ্ছে কোডিংয়ের হচ্ছে মেইন ব্যাপারটা, যে কোডিংটা কিন্তু আসলে পরে আসে। তো প্রোগ্রামার মানে কি ছিল? প্রোগ্রামার মানে প্রথমে ছিল আপনি হচ্ছে প্রথমে আপনি হচ্ছে ভাবছেন, ঠিক আছে, থিঙ্কিং আপনার সবসময় প্রথমেই ছিল, যে আপনি প্রোগ্রামারদের প্রথম কাজটাই হচ্ছে ছিল সে চিন্তা করবে, তার চিন্তা, সে ভাববে সে কিভাবে প্রবলেমটা সলভ করবে, তাই না? থিঙ্কিং, তারপরে হচ্ছে বলতে পারেন প্রবলেম সলভিং, এটা প্রোগ্রামারদের মেইন বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, আর তারপরে একটা হচ্ছে আর্কিটেক্ট, তারপরে ছিল আর্কিটেক্ট। তো এই যে এইগুলা ছিল কিন্তু প্রোগ্রামারদের মেইন বৈশিষ্ট্য। তারপরে লাস্টে আসে কোডিং। তো আপনি যেই জিনিসটা, আপনি একটা প্রবলেমকে আপনি ভাবছেন, সেটাকে সলভ করবেন, সেটা প্রবলেম সলভটা করার পরে আপনি সেটাকে ডিজাইন করতেছেন, আরও অনেক কিছু করার পরে লাস্টে আসতেছে সেটাকে আপনি একটা রূপ দেবেন, তারপরে আপনার কোডিং পার্টটা আসতেছে। তো সবসময় প্রোগ্রামিং জিনিসটা এরকম ছিল, যে ভেবে আপনার প্রবলেম সলভটা করা এবং সেটাকে আর্কিটেক্টভাবে সেটাকে একটা প্ল্যানিংয়ে নিয়ে আসা, দেন হচ্ছে আপনাকে কোডিংয়ে নিয়ে যাওয়া। তো কোডিং হচ্ছে যে কেউ করতে পারে, আপনি আশেপাশে সবাইকে এখন দিলে আপনার যে কেউ কোড করতে পারবে, বাট কোডিং করা আর একটা জিনিসকে আপনি ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটে একটা ডেভেলপ করা, দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, আপনার মধ্যে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট আছে, ঠিক আছে, তো আপনি যদি একটা ই কমার্স অ্যাপ তৈরি করেন, ঠিক আছে, আপনি ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট থেকে আপনি যখন ই কমার্স অ্যাপ তৈরি করবেন, তখন আপনার সেটা থিঙ্ক, যে আপনি যেভাবে থিঙ্কিং করবেন, সেটা প্রবলেম যেভাবে সলভ করবেন, যেভাবে প্ল্যানিং করবেন, যেভাবে ডিজাইন করবেন, তার সেই এরকম একটা স্ট্রাকচার। আর একজন নন ইঞ্জিনিয়ার, নন কোডার, যার মধ্যে আর্কিটেক্টের কোনো জ্ঞান নাই, প্রবলেম সলভিংয়ের কোনো জ্ঞান নাই, তার থিঙ্কিং অ্যাবিলিটি সেরকম না, সে জাস্ট কোডিং করতে পারে, জাস্ট র কোড করতে পারে, আপনাকে জাস্ট একটা বাটন ডিজাইন করে দিবে, করে দিবে, একটা দাঁড় করে দিবে, হয়তো বা সে ডেটাবেস হয়তো করতে পারবে বা কিছু করতে পারবে। তো তার মধ্যে যদি এরকম নলেজ না থাকে, তাহলে আপনাদের দুইজনের প্রজেক্টটা হয়তো ফিচার সেম হতে পারে, বাট পারফরমেন্সের দিক থেকে আকাশ পাতাল তফাৎ হবে। তো আমাদেরকে এখনকার 2026 সালে এসে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোডিংয়ের থেকে, ফার্স্ট অফ অল বলে রাখি, কোডিংয়ের থেকে আমাদেরকে থিঙ্কিং, প্রবলেম সলভিং, আর্কিটেকচারাল এই যে বিষয়বস্তুগুলো আছে এটাতে বেশি প্রাধান্য দিতে হবে, স্ট্রঙ্গার করতে হবে। কোডিং এখন এআই করে দিতে পারে, এটা সত্যি কথা। এটার কোনো মানে আপনি
এই কথাটাকে ফেলে দিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনার কোড লিখতে খুব ভালো লাগে, আসলে এই দিনটা চলে গিয়েছে, এখন আর আপনি হচ্ছে ভ্যারিয়েবলের নেম কি সেট করবেন, এক্স দেবেন না ওয়াই দেবেন নাকি একটা নাম দেবেন, সেটার দিন এখন কিন্তু আর নাই। কারণ এখন এটা পুরোপুরি একটা আপনার এআই আপনাকে লিখে দিচ্ছে, জেনারেট করে দিচ্ছে। আপনি ভেবে দেখেন যে রিপিটেটিভ যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু এআই অটোমেটিক নিয়ে নিচ্ছে সেই সমস্ত প্লেসে, আপনার রিপিটেটিভ কাজগুলো আছে। তো কোড তো এআই করেই দিচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে এখন, আপনাকে এআই এখন সময় দিয়ে দিচ্ছে যে আপনি এখন বসে ভাবেন, আপনি হচ্ছে ভাবেন, আপনি প্রবলেম সলভ করেন, আপনি আর্কিটেক্ট করেন, তারপরে যেটা আসবে আমি আপনার হচ্ছে মানে এমপ্লয়, আপনি হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাক্ট করেন, আপনার সেই আর্কিটেকচারাল ডিজাইন দেন, আমি সেই জিনিসটাকে তৈরি করে দিই। তো তাহলে কি হচ্ছে, আপনার আজকে 2026 সালে এসে প্রোগ্রামারদের কাজ হচ্ছে থিঙ্কিং, প্রবলেম সলভিং, আর্কিটেক্ট করা এবং কোডিংয়ে আপনি এআই এর মাধ্যমে তাহলে কি করে ফেলতে পারতেছেন। তাহলে আপনি বলতে পারেন তাহলে কি আমি কোডিং শিখবো না? অবশ্যই আপনাকে কোডিং শিখতে হবে। 2026 সালে এসে কোডিং শিখতে হবে। আমি বলতেছি না যে এটার মানেই না যে কোডিংটাকে আপনি বাদ দিয়ে দেবেন, মানে আপনি সি ল্যাঙ্গুয়েজ বা জাভাস্ক্রিপ্ট, জাভা, পিএইচপি বা আরও যে সমস্ত পাইথন যেগুলো ল্যাঙ্গুয়েজগুলো আছে, তো সেগুলো শিখবেন না, এটা আমি এটা বলছি না। এটা অবশ্যই আপনাকে শিখতে হবে, কারণ আপনি যদি এটাই না জানেন তাহলে আপনার যে জেনারেট করে দেবে কোথায় কি সেভ করতে হবে, আপনি ফ্রেমওয়ার্ক সম্পর্কে কোনো ধারণাই নাই, তাহলে আপনি সেটাকে কীভাবে রান করতে হয়, বান্ডেল কীভাবে করতে হয়, প্রোডাকশনে কীভাবে নিয়ে যেতে হয়, রিপ্লাই কীভাবে করতে হয়, কিছু যদি না জানেন তাহলে আপনার তো জিরো। আপনি জাস্ট আর্কিটেক্ট করলে হবে না, আপনাকে অবশ্যই A to Z জানতেই হচ্ছে দিন শেষে। তো এখন যারা শুরু করতেছেন, তাদেরকে অবশ্যই এটা জানতে হবে। এটা কোনো দিনও এটা রিপ্লেসেবল না যে আপনাকে কি বলবো, যে আপনি হচ্ছে কোডিংয়ের ল্যাঙ্গুয়েজের যে কীভাবে ফর লুপ লিখতে হয়, ওয়াইল লুপ লিখতে হয়, ইফ এলস ফাংশন কীভাবে লিখতে হয়, এটা জানতে হবে না। অবশ্যই জানতে হবে, বাট আপনার জানতে হবে কি যে এখন আপনার এটা কীভাবে করতে হয়, মানে জাস্ট আপনি জানবেন যে আচ্ছা ঠিক আছে। তারপরে জানার পরে আপনি কি সেটাকে আপনি চ্যাটজিপিটিতে করে নেবেন বা এআই যেটা আপনি ইউজ করেন সেটাতে করে নেবেন। তো ফার্স্টে শেখার সময় অবশ্যই আপনি ভাবে আপনি শিখবেন, বাট তারপরে কি আপনি যখন আপনি এটাতে মাস্টার হয়ে যাবেন তখন কি আপনি চ্যাটজিপিটি করে নেবেন, কারণ আপনার ফর লুপ লিখতে হয়তো 5 মিনিট সময় লাগতে পারে। আপনি জানেন কীভাবে ফর লুপের ভিতরে কী সমস্ত লজিক লিখতে হবে, আপনি সেটা এআইকে দিয়ে করে দেন যে এআই আমাকে লাগবে এইভাবে, আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, এআই সুন্দর মতো লিখে দিচ্ছেন। আপনি কিন্তু জানেন, আপনার মধ্যে সেই নলেজটা আছে, তারপরে কি আপনি সেটাকে অ্যাপ্লাই করতেছেন। সো এটাতে কোনো খারাপ কিছু না। আপনি আছে কি, আপনি কিন্তু সব কিছুই জানেন, আপনার মধ্যে কোর কনসেপ্ট ফান্ডামেন্টাল এভরিথিং আছে। আপনি জাস্ট খালি এআইটাকে ইউজ করে আপনার যেই 1 ঘন্টা লাগতো আপনি সেটাকে 30 মিনিটে কনভার্ট করে কমায় নিয়ে আসতেছেন। তাতে কি হচ্ছে, আপনার প্রোডাক্টিভিটি বাড়তেছে, আপনার হচ্ছে কাজ স্মুথ হচ্ছে। আপনি খালি রিভিউ করবেন যে এআই ঠিক মতো লিখেছে কিনা। আপনি যদি সেটা না জানেন, ফর লুপ কীভাবে ভিতরে কী হয় না হয় এভরিথিং না জানেন, প্রবলেম আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি কোনো ফান্ডামেন্টাল নলেজ না থাকে, তাহলে আপনার যে এআই লিখে দিচ্ছে সেটা কি আসলে কি মানে ভ্যালিড কিনা, বা সেখানে কোনো বাগস আছে কিনা, সেখানে কোনো ভুল করছে কিনা, অপটিমাইজড কোড কিনা, বা গুড কোড ব্যাড কোডের যে সমস্ত বিষয়বস্তু আছে, ঠিক আছে। তো এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কিছুই ধরতে পারবেন না, আপনার কোড খুবই ব্যাড কোডে ভরে যাবে, ঠিক আছে, ঠিক আছে, পুরা বাজে অবস্থায় যাবে। তো এগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। এই 2026 সালে এসে অবশ্যই আপনার সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন এগুলো নিয়ে আপনার ধারণা রাখতে হবে, কী প্যাটার্ন ইউজ হয় এভরিথিং, কারণ ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অবশ্যই এই সমস্ত কিছু এখনও ফলো করা হয়। তাহলে এবার বলতে পারেন যে কোডিং কি রিপ্লেসেবল? কোডিং রিপ্লেসেবল। এবার আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি, তারপরে এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনার আসলে কোনো প্রশ্নই থাকবে না যে এই সমস্ত বিষয় নিয়ে বলার। তার আগে আসার আগে আমি বলি, ঠিক আছে, ব্যাংকিং সেক্টরগুলোতে দেখেন, অনেকে বলছে না যে এআই এসে অ্যাকাউন্টিং বা এই সমস্ত কিছু সব কিছু রিপ্লেস করে দিচ্ছে, কারণ অ্যাকাউন্টিংয়ে তো সব কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে, এত ইজি না বলাটা। অনেকে বলতেছে, বাট ইজি না এটা বলা। অ্যাকাউন্টিংয়ে যারা অ্যাকাউন্টেন্ট আছে তারা এত যে ইজি টাস্ক করে সেটাও না। বাইরে থেকে দেখতে আপনার সহজ লাগছে, বাট আপনি যখন যাবেন সেই সমস্ত সিচুয়েশন ফেস করবেন, হয়তো সেটা ইজি মনে হবে না। তারপরেও অনেকে বলছে যে এআই এগুলো রিপ্লেস করে দিবে, ঠিক আছে। তো আপনাকে বলে রাখি, এআই যখন আপনি একটা বড় ধরনের একটা মানে ইন্ডাস্ট্রিতে বড় ধরনের রেসপন্সিবিলিটি দেবেন, সেখানে কিন্তু অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর থাকবে। কী লেভেলের রিস্ক ফ্যাক্টর? মনে করেন ব্যাংকিং সেক্টরে আপনি এআইকে একটা বড় ধরনের একটা
তাকে রেসপন্সিবিলিটি দিলেন হিউম্যানকে আপনি রিপ্লেস করে দিয়ে, ঠিক আছে? এআই এখন সব করবে ওই দায়িত্বটা, হিউম্যান যেটা করতো সেইটা পালন করবে। হয়তো হিউম্যান 1 ঘন্টা লাগাতো, এআই এখন 30 মিনিট লাগাবে, 30 মিনিট সেভ হচ্ছে। বাট একটা জিনিস মনে রাখবেন, হিউম্যান মানে মানুষ যখন এই কাজটা করবে, যেহেতু এটা অনেক রেসপন্সিবল, অনেক বড় ধরনের একটা দায়িত্ব, সেটা যখন সে কমপ্লিট করার আগে সে অনেকবার ভাববে, অনেকবার চিন্তা করবে, অনেকবার একটা ইন্টার দেবে, ঠিক আছে? ইন্টার দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওটা ফাইনালাইজ করবে। তো করার আগে সে কিন্তু 10 বার চেক করবে, 1000 বার চেক করবে হয়তো, যেহেতু সে ঠিক আছে কিনা, কারণ এটা ভুল হলে আপনার ব্যাংকিং সেক্টরে অথবা আপনার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অনেক বড় ধরনের ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকবে। সো হিউম্যান কিন্তু চেক করবে, ঠিক আছে? এআই কিন্তু চেক করবে না। এআই কি একটা রোবট, আপনি তাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেই ইনস্ট্রাকশনটা ফলো করতেছে জাস্ট আপনার ইনস্ট্রাকশন ওয়াইজ, ভিতরে আপনার সেই কোড আপনার বা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন লাইন বাই লাইন সে জেনারেট করে আপনাকে কিন্তু সে ফলো করে আপনার সেই টাস্কগুলো কমপ্লিট করতেছে, রাইট? তো এআই কিন্তু এই যে একটা মানুষ, তার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে যে সে 1000 বার হয়তো বা চেক করতে রাজি আছে ওইটাকে অ্যাপ্লাই করার আগে। বাট এআই কিন্তু আপনি যতটুকু দেবেন, সে কিন্তু তার মধ্যে তো এই সেন্সটা নাই, জাস্ট আপনার ইনস্ট্রাকশন ফলো করতেছে। তো যখন সে ইন্টার দেবে, হয়তো ভুল হয়ে গেলে কিন্তু শেষ। হয়তো আপনি টেস্ট কেস দিয়ে রাখছেন যে বারবার চেক করবে, টেস্ট কেস দিয়ে রাখছেন, কিন্তু আনফর্চুনেটলি তার যদি সিস্টেমেটিক কোনো এরর হয়, সিস্টেমেটিক কোনো বাগ বা প্রবলেম থাকে সেখানে, সেই ক্রুশিয়াল মোমেন্টে, তাহলে আপনার কি কিছু করার আছে? আপনি কিন্তু কাউকে ব্লেম করতে পারবেন, এআইকে ব্লেম করে আপনার কিছু হবে? মানুষকে হয়তো ব্লেম দিতে পারেন যে আপনি প্রবলেম করেছেন, এটাতে অবশ্যই আপনার প্রবলেম করেছেন, আপনি ক্রিয়েট করেছেন এটা, তাকে ব্লেম দেওয়ার মতো আপনার অপরচুনিটি আছে। বাট এআইতে তো ব্লেম করার কোনো অপরচুনিটি নাই। এআই তো রোবট, সে নট এ হিউম্যান বিং, রাইট? হিউম্যান, সে মানুষ না। সো তাকে এখনো মানে ওই লেভেলে যাই নাই। আপনি হিউম্যানকে একটা রেসপন্সিবিলিটি দিলে সে 1000 বার ভাববে, বাট এই সমস্ত কিছু ভাববে না। তো আসলাম অনেক অনেক রকম কথাই। এবার আসি যে প্রোগ্রামারকে এখনকার দিনে আপনি আসলে কিভাবে জিনিসটাকে চোখে দেখবেন। তো আমি এখন একটা উদাহরণ দিলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন একটা অথর, ঠিক আছে, একটা এডিটর, একটা টাইপিস্ট, ঠিক আছে? অথরের কাজ হচ্ছে কনসেপচুয়াল প্লট বের করা, ঠিক আছে? অথরের কাজ কি? একটা বই লিখবে, কনসেপচুয়াল একটা কিছু বাই করবে। মনে করে হ্যারি পটারের বই লিখবে। তো হ্যারি পটারের বই যে লিখেছেন, সে কি করতেছে? সে একটা কনসেপ্ট বের করছেন যে আমি একটা উইজার্ডিং ওয়ার্ল্ড নিয়ে একটা করবো, এরকম ক্যারেক্টার থাকবে, এভরিথিং। সো সে হচ্ছে একটা ডিজাইন করতেছে, এভরিথিং, সে ক্যারেক্টার কীরকম হবে, এভরিথিং সে কিন্তু ভেবে সব কিছু গ্যাদার করতেছে। সে প্লট, ক্যারেক্টার্স, থিমস, এভরিথিং সে করে সে হচ্ছে সব কিছু লিখতেছে, রাইট? সেটা কাজ কি করতেছে? অথর সমস্ত কিছু কমপ্লিট করার পরে দিচ্ছে কাকে? এডিটরকে। সে কি করতেছে? অথরের সেই কনসেপ্টটা, সেটাকে রাইটিং প্রসেস, ঠিক আছে, সে এডিটর, যেহেতু অথর তো পুরা প্ল্যানিং দিয়ে দিছে, এবার কি কাজ? এডিটরের কাজ হচ্ছে সেই প্ল্যানিংটাকে দেখা, সেটা যদি মাইনর কিছু চেঞ্জ থাকে হয়তো সে সেটা করবে, সেটাকে জাস্ট এডিট করবে, একটা নতুন একটা সুন্দর শেপে নিয়ে আসবে। নেক্সটের কাজ হচ্ছে কি? এডিটর কি করবে? টাইপিস্টের, কারণ এটাকে তো ছাপাতে হবে, রাইট? বইটা তো আমরা তো পাবলিশ করি, তো বই ছাপানোর জন্য সে অনেকগুলো টাইপিস্টকে সে হায়ার করবে, যে ঠিক আছে, একটাও করতে পারে, 10টাও করতে পারে, 3টাও করতে পারে। টাইপিস্ট কি করবে? প্রতিটা অধ্যায় তারা টাইপ করে কি করবে? তারা হচ্ছে টাইপিস্ট কি করতেছে? তাহলে সে হচ্ছে টাইপ করে দিচ্ছে আপনার বইয়ের সমস্ত কিছু, চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার। তারপরে টাইপ করার পরে আপনার সেই প্রোডাক্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে না? কমপ্লিট করার পরে এডিটর আপনাকে বললো যে আপনার প্রোডাক্ট কমপ্লিট, এবং কি হলো? দিন শেষে আপনি একটা বই লিখে ফেললেন, বইয়ের সমস্ত কিছু রেডি হয়ে গেল, আপনি পাবলিশ করলেন। এখন বলেন, এর মধ্যে আপনার হচ্ছে রিপ্লেসেবল বিষয়গুলো কোথায় আছে? সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে রিপ্লেসেবল বিষয় হচ্ছে এই টাইপিস্টটা। কারণ কি? টাইপিস্ট হচ্ছে আপনি এখন এআইকে দিয়ে করে দিতে পারতেছেন, এআই রিপ্লেস করতে পারবে এই টাইপিস্ট। কারণ টাইপিস্ট হচ্ছে
টাইপ করতেছে, আপনি একে বললেন যে আচ্ছা এরকম 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 আপনি লিখে দাও, এ কিন্তু সুন্দর মতো লিখে দেবেন, আপনি জাস্ট করবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এআই, তো এডিটর কী করতে পারে, এআই ভাড়া নিতে পারে, এআই নিতে পারে, এআই এলএলএম এর কয়েকটা প্যাকেজ, সুন্দর একটা প্রো লেভেলের একটা সাবস্ক্রিপশন কিনে নিল, নিয়ে সে কিন্তু এই জিনিসটা করে নিতে পারে। তো টাইপিস্ট লাগতেছে না, তো সে এখানে তার কিন্তু কস্ট ম্যানেজমেন্ট করতে পারতেছে। ঠিক আছে, এখন বলতে পারেন ঠিক আছে টাইপিস্ট বাদ গেল, টাইপিস্ট কি আপনি বলেন, টাইপিস্ট কি অথরের কাজ করতে পারবে? টাইপিস্টের কাজ কি, টাইপিস্টের কাজ কি, সে টাইপ করা। সো এইটাকে ধরতে পারেন কোডিং টাইপ করা। আপনি জাস্ট খালি আপনাকে রিকোয়ারমেন্টস দিচ্ছে যে আচ্ছা এইভাবে এভাবে করতে হবে, এই জিনিস ফলো করো, সেই ফলো করে করে সেই জিনিসগুলোকে টাইপ করতেছে। সেমভাবে কোডিং রিলেটেডটাও এরকম, যে আপনাকে রিকোয়ারমেন্টস দিচ্ছে, আপনি সেগুলো টাইপ করতেছেন, বা আপনার উপর লেভেলে কোনো নলেজ নাই, আপনি থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই, সিস্টেম ডিজাইন করতে পারেন না, কিছু পারেন না। ঠিক আছে, সো এই তো গেল, এটা কিন্তু রিপ্লেসেবল, এআই দিয়ে রিপ্লেস করতে পারতেছেন। আসি এডিটরের কথা। এখন আপনি বলতে পারেন এডিটর কি রিপ্লেসেবল? এখন বলতে পারেন এআই কিন্তু এডিটরের উপরও কিন্তু একটা প্রভাব ফেলতে পারেন। ঠিক আছে, এডিটরের উপর প্রভাব ফেলতে পারে কীভাবে? এডিটর হচ্ছে জাস্ট কী করতেছে, ও হয়তো আপনার হচ্ছে সেটা শেপে নিয়ে আসতেছে, সেখানে যদি কোনো চেঞ্জেস দরকার পড়ে সেটা সে দিতে পারতেছে, কোনো কারেকশন দরকার পড়লে সেটা করতেছে। তো সে সেগুলাকে কিন্তু আপনাকে জাস্ট রিভিউ দিচ্ছে। ঠিক আছে, অথরের কাজগুলোকে রিভিউ দিচ্ছে, এবং সেটাকে জন্য একটা কত কিছু এস্টিমেশন, বাজেট, হ্যান ত্যান যা কিছু আছে সে সেটাকে করতেছে, এবং টাইপিস্ট বা এআই দিয়ে সে করে নিচ্ছে। তো এটা কিন্তু রিপ্লেসেবল, তাই না? তাহলে এটা কিন্তু রিপ্লেসেবল। তাহলে লাস্ট পর্যন্ত কে থাকতেছে? অথর কিন্তু এডিটরের কাজে করতে পারবে। কিন্তু আপনি এআই যদি অথরকে এআই ধরায় দেন, অথরকে যদি এআই ধরিয়ে দেন, তাহলে অথর কী করতে পারবে? এডিটরেরও কাজ করতে পারবে, টাইপিস্টেরও কাজ করতে পারবে। এবং আমি বলবো এডিটর যদি এআই ইউজ করে, সে কতটুকু সাফিসিয়েন্টভাবে ইউজ করবে সেটা আমি জানি না, টাইপিস্ট কতটুকু সাফিসিয়েন্টভাবে ইউজ করবে সেটাও জানি না। বাট অথরকে যদি আপনি এআই দিয়ে দেন, সে এআই এর মানে ফুল ইউটিলাইজ কিন্তু সে করতে পারবে। কারণ কি, তার মধ্যে সমস্ত কিছু কিন্তু তার মধ্যে আছে। সে সে হচ্ছে প্ল্যানিং করতে পারবে, ডিজাইন করতে পারবে, সে ক্যারেক্টার নিয়ে ভাবতে পারে, সে থিম নিয়ে ভাবতে পারে, সে পুরো জিনিসটাই কিন্তু সে তৈরি করতেছে। সে সে পৃথিবীটা, যে বইয়ের যে পৃথিবীটা দরকার, যেটা কাহিনী গল্প, সে কিন্তু পুরাটা A to Z তৈরি করছে। তো তার মধ্যে যদি এই জ্ঞানটা থাকে, তাহলে সে কিন্তু এআই দিয়ে পুরো সব কিছু ইউটিলাইজ কিন্তু 100% করতে পারবে। তো এই দিকে বলতে গেলে কি, অথর কিন্তু রিপ্লেসেবল না এআই দ্বারা। এআইকে আপনি বসায় দিলেন, বললেন একটা গল্প লেখো, অথরের মাথায় যে চিন্তাটা আছে, যেটা প্রকাশ করতে চাচ্ছে, সেটা কিন্তু এআই করতে পারবে না। এআইকে অবশ্যই দিন শেষে কী করতে হচ্ছে, একটা ইনস্ট্রাকশন দিতেই হচ্ছে দিন শেষে। কিন্তু সেই ইনস্ট্রাকশনটা যদি টাইপিস্টের কাজটা অথর করায় নেয়, সেটা কিন্তু পারতেছে। এডিটরের মতো যে এডিট করবে বা সাজেশন দরকার, সেটা এআই দিতে পারতেছে, সে কিন্তু ফুলি ইউটিলাইজ করতে পারতেছে। বাট আপনি এআইকে বসাই দিয়ে বললেন যে একটা হ্যারি পটারের মতো লিখতে, সে কিন্তু র্যান্ডমলি লিখলো, হয়তো আপনার মন মতো যাবে না, একটা মানে বলবো কি যে খুবই যে ভালো হবে সেটাও কিন্তু না। তো দিন শেষে অথর কাজটা থাকতেছেই, তাই না? তো অথরকে আপনি বলতে পারেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আর্কিটেক্ট কি? আর্কিটেক্ট সে সমস্ত প্ল্যানিং করতেছে, সিস্টেম ডিজাইন করতেছে, কি লাগবে না লাগবে এভরিথিং সে করতেছে। দিন শেষে সেখানে একজন থাকতেছে, সে হচ্ছে সেটাকে কন্ট্রোল করে কোনটা স্টেপ বাই স্টেপ করবে, এবং সেখানে এরপরে থাকবে কোডার্সরা, এবং কোডার্সরা আপনাকে কোডিং করে দিচ্ছে। সেটা রিপ্লেসেবল, কারণ এআই দিয়ে আপনি কোডিং করে নিতে পারতেছেন। তো এইভাবে আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে নিউ ড্রাগ হচ্ছে ক্রিয়েট করবেন, ঠিক আছে, আপনি হচ্ছে সায়েন্টিস্ট বা রিসার্চার, যে হচ্ছে ড্রাগস নিয়ে আপনি গবেষণা করেন, বায়োলজিক্যাল মেকানিজম সমস্ত কিছু জানেন, ঠিক আছে। এরপরে আছে এবার আছে ল্যাব ম্যানেজার, ঠিক আছে, যে হচ্ছে যে সায়েন্টিস্ট আছে তার কাছ থেকে সমস্ত যে ফর্মুলা বা এভরিথিং আছে সেগুলোকে সে গ্যাদার করবে, সে এক্সপেরিমেন্ট করবে, এবং সে পুরা টেকনিশিয়ানদের ম্যানেজ করবে। কারণ এরপরে আপনার যারা হচ্ছে ওটা নিয়ে কাজ করবে, ঠিক আছে, কারণ আপনার ল্যাব টেকনিশিয়ানস তো লাগবে না। ল্যাব টেকনিশিয়ানসরা কী করবে, যে আপনার যে ল্যাব ম্যানেজার আছে তার যে দিক নির্দেশনা, যে এটাকে এত পার্সেন্ট দিতে হবে, এইগুলো এত পার্সেন্ট, আমি জাস্ট বলতেছি, আমি আসলে ওই ড্রাগ রিসার্চে আসলে ইন ডিটেলসে কী হয় সেটা আমি ডিটেলসে আমি জাস্ট যাচ্ছি না, জাস্ট বলতেছি যে এরকম যে ল্যাব ম্যানেজার বলতেছে এভাবে এই পার্সেন্ট দেবেন,
তো টেকনিশিয়ানসরা কী করতেছে ওই অনুযায়ী জাস্ট খালি চালাচ্ছে। তো এই কাজটা কিন্তু ল্যাব সায়েন্টিস্ট কিন্তু ডাইরেক্টলি নিজেও করতে পারে, কারণ সে তো পুরাপুরি সমস্ত কিছু পরীক্ষার সমস্ত কিছুই সে কিন্তু করতেছে। তো তার মধ্যে সেই জ্ঞানটা অবশ্যই আছে, সে কিন্তু এ টু জেড জানে। বাট ল্যাব ম্যানেজার কিন্তু সায়েন্টিস্টের জ্ঞানটা জানে না, কিন্তু সে কিন্তু জানে কি ল্যাব টেকনিশিয়ানসরা কতটুকু কী করতে পারে, তাদেরকে সে খালি দিক নির্দেশনা দিচ্ছে। আর যারা দিক নির্দেশনা নিচ্ছে তারা কিন্তু জাস্ট খালি দিক নির্দেশনা নিচ্ছে, তারা উপর মহলের কোনো কিছু তারা ধরতে পারবে না, চেঞ্জ করতেও পারবে না। সো বুঝতে পারতেছেন এখানে যে রিসার্চার বা যে ল্যাব সায়েন্টিস্ট সে হচ্ছে ইরিপ্লেসেবল, সে রিপ্লেসেবল না, ঠিক আছে? তাকে আপনি রিপ্লেস করতে পারবেন না, কারণ তার দ্বারা একটা নতুন জিনিস তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন 2026 সালে এসে এআই এর যুগে আপনাকে কোন লেভেলে পড়তে হবে বা কোন লেভেলে কোডিং রিলেটেড নলেজ থাকতে হবে, তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। তাহলে ফাইনাল ভার্ডিক্টে যদি আমি আসি, তাহলে মানে আমাকে প্রোগ্রামার হতে হলে ফার্স্ট অফ অল আমাকে থিঙ্কিং ক্যাপাবিলিটি 100% থাকতে হবে, যেটা আমি ফার্স্ট থেকে বলে আসতেছি। আপনাকে আর্কিটেক্ট মাইন্ডসেট আপনার তৈরি করতে হবে। আপনি একটা প্রোডাক্ট কীভাবে বিল্ড করতে পারেন, আপনি প্রোডাক্ট বিল্ড যদি করতে পারেন, মাইন্ডসেট, সিস্টেম ডিজাইন, এভরিথিং যদি আপনার মধ্যে থাকে, আপনি নিজের থেকে এআই ইউজ করে আপনি একটা প্রোডাক্ট বিল্ড করে নিতে পারবেন। এক সময় এটা পসিবল অত সহজে ছিল না, কারণ এক একজন এক একটা ফ্রেমওয়ার্কের স্পেশালিস্ট ছিল। আপনি স্পেশালিস্ট নাও হতে পারেন, বাট আপনি আর্কিটেক্ট, আপনাকে হয়তো হায়ার করতে হতো, ইন্টার্ন হায়ার করতে হতো, জুনিয়র্স হায়ার করতে হতো, তারা সেগুলো ফিচার্সগুলো আপনার জন্য ইমপ্লিমেন্ট করে দিত, তারপরে তারা হচ্ছে আপনি সেই প্রোডাক্টটা লঞ্চ করতে পারতেন। বাট আজকের দিনে আপনার এআই আছে, আপনি যে কোনো ফ্রেমওয়ার্কসে এআইকে দিয়ে কাজ করে নিতে পারতেছেন। আপনার ফ্রেমওয়ার্কস নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আপনার চিন্তা করতে হবে এখন প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টটাকে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি সেটাকে ডিজাইন করবেন, কীভাবে ইফিশিয়েন্টলি কাজ করবে, কীভাবে পারফরমেন্সে কাজ করবে, এভরিথিং আপনি সেই তাকে দিয়ে কাজ করাই দিয়ে আপনি সেটা করে নিতে পারতেছেন। সো আজকের দিনে আপনাকে আর্কিটেক্ট নিয়ে খুবই ভালো লেভেল নলেজ থাকতে হবে। এখন থেকে আপনাকে এইটা নিয়েই হচ্ছে ব্রাশ আপ করতে হবে। এবং অবশ্যই বলতেছি, আপনি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন, এবং অবশ্যই আমি বলবো অবশ্যই আপনাকে ফান্ডামেন্টাল নলেজটা ধারণা রাখতে হবে। আমি বলতেছি না, আমি এই ভিডিওর এই মানে এই না যে আপনাকে কোডিং শিখতে হবে না, কোডিংয়ের সমস্ত কিছু জানতে হবে, সমস্ত কিছু করতে হবে, তারপরে আপনাকে এআইকে ইউটিলাইজ করে আপনাকে নিয়ে আসতে হবে। তো এর সাথে অবশ্যই আর্কিটেকচারাল যে মাইন্ডসেট আছে সেটা বিল্ড আপ করতে হবে, থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে, প্রবলেম সলভিংটা বাড়াতে হবে। তো এভাবে আপনি আজকের দিনে প্রোডাক্ট করতে পারবেন। এক সময় হয়তো আপনি একটা ফিচার্স ডেভেলপ করতে 1 ঘন্টা বেশি লাগতো, কারণ অনেক কিছু রিসার্চ করতে হতো। আজকের দিনে আপনি জাস্ট খালি থিঙ্কিং করবেন, কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করাবেন, সেই স্টেপ বাই স্টেপ কাজটাকে আপনি সুন্দর মতো সাজায় এআইকে দিয়ে করে নিতে পারবেন। সো আজকের দিনের প্রবলেমটা এটাই, এবং এটার সলিউশনটা এটাই। সো কোডিং ইজ নট দ্য মেইন থিং আজকে 2026 সালে। আজকে 26 সালে হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেট উইথ আর্কিটেক্ট। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ছিল, এইটাই আপনাদের মেসেজ দেওয়ার ছিল যে এআই আসলে কোডিং করে দিচ্ছে, এটা নিয়ে অনেকে টেনশন আছে যে কোডিং করে দিচ্ছে মানে কি সব শেষ। আসলে কিছুই না। এখন পর্যন্ত 2026 সাল পর্যন্ত এআই এর প্রোডাক্টকেও লঞ্চ করতে হলেও সাইট লাগবে, অ্যাপ লাগবে, মানুষকে সামনে নিয়ে আসতে হলেও সব কিছু লাগবে। মানুষ হচ্ছে কনসোল ইউজ করে কোনো কিছু ইউজ করবে না, মানুষ চাবে খুবই ইজি টু অ্যাক্সেস জিনিস। তো সেটার জন্য অ্যাপস দরকার, সমস্ত কিছু দরকার, এবং সেটার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার্স দরকার, আর্কিটেকচারাল মাইন্ডসেটের মানুষ দরকার। তো এইটা আপনাদের মেসেজ দেওয়া যে এখনকার দিনে পড়ার ধরনটা, এখনকার দিনে একটা ইনস্ট্রাক্টর কীভাবে বাটন কালার চেঞ্জ করতে হয় এটা দেখালে, এটা আসলে এখনকার দিনের হচ্ছে পড়ানোর কোনো স্টাইল হবে না। এখনকার স্টাইল হচ্ছে পড়ানোর স্টাইল হতে হবে যে এই ফ্রেমওয়ার্কের ব্যাকএন্ডটা কীভাবে কাজ করে। গিট শিখছেন, গিটের ব্যাকএন্ডে সেটা কীভাবে গিট এই সমস্ত রেকর্ডসগুলা সে হিস্টোরিগুলো রেখে দেয়, সেটা কিভাবে কাজ করে, এটা আপনাকে এখন আজকের দিনে জানতে হবে। নট গিট পুশ, গিট আপনি কমিট দিচ্ছেন, এগুলা আজকে জাস্ট কমান্ড মুখস্থ, সেটা তো এআই করে দিতে পারে। এআই এখন অটোমেশন কনসোলে আপনার হচ্ছে কনসোলে যে টার্মিনালে চলে আসতেছে, তো এআই অটোমেশন হয়ে যাবে এগুলা, যে আপনি গিট পুশ এগুলা কমান্ড, ডকারের কমান্ডগুলা, ডকার ব্যাকএন্ডে কীভাবে কাজ করে এটাও জানতে হবে, গিটের ব্যাকএন্ডে কীভাবে কাজ করে এটা জানতে হবে। সো আজকের দিনে আপনার ব্যাকএন্ড ফান্ডামেন্টাল ডিপ নলেজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্টের ডিপ নলেজ, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনিয়ার, জাভাস্ক্রিপ্টের ডেভেলপার, হাইয়েস্ট লেভেলের ডেভেলপার হতে হলে জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ডে কীভাবে কাজ করে
সেটা অবশ্যই আপনাকে জানতে হবে রেদার দেন জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। ঠিক আছে? তো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, অনেক লেভেলের আসলে কথা ছিল। তো জাস্ট খালি বলার দরকার ছিল যে এআই আসলে এখন কি করছে এবং আপনাকে কি লেভেলে স্টাডি করতে হবে। থ্যাংক ইউ এই পর্যন্ত থাকার জন্য। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।